সারের মতো ফুসফুস করছে জাঙ্কুক। নিঃশ্বাসের সাথে নির্গত গরম ভাব যেন কোনো প্রলোভের সংঘর্ষ। সজোরে গাড়ি ব্রেক কষে। জাঙ্কুক এখনো সেই জার্সি গায়ে। এতক্ষণে গাড়িতে চলমান ঠান্ডা এসির হাওয়া সেই ঘামে জড়বড়ে জার্সি শুকিয়ে গেল। ঠান্ডা হয়নি জাঙ্কুকের উত্তপ্ত মস্তিষ্ক। ধরাম করে গাড়ির দরজা খুলে বেরোতে নিলেই ড্রাইভিং সিটে বসে থাকা সুবিন কিছুটা ভরকে যায়। ভাই, ব্যাপারটা অন্যভাবে সেটেল করা যায় না? অন্যভাবে সেটেল করার চেষ্টা করব, যদি না হয় তারপর? ভাই, প্রথমবারে শ্বশুর বাড়িতে ঢুকছো, মিষ্টির বদলে বেসবল ব্যাট নিয়ে প্রবেশ করলে প্রথমেই ইমপ্রেশন খারাপ হবে, বোঝার চেষ্টা করো। জাঙ্কুক কিছু বলল না, চুপচাপ একবার 2 তলা বাড়ির দিকে তাকালো। বাড়ির সামনে রয়েছে বড় একটা গেট। উঠানে একটি কার চোখে পড়ে। বুঝতে বাকি থাকে না এটা কাদের গাড়ি। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে সেই গাড়ির দিকে এগিয়ে দেয় এক লাথি, যেন গাড়িটাই মিনহু নিজে। অতঃপর বিনা দাওয়াতে অতিথি হিসেবে বাড়ির মধ্যে উপস্থিত হলো জাঙ্কুক। ছিমছাম বাড়ির অদল, সবটা পরিপাটি। জাঙ্কুক দেখে এবং ড্রয়িং রুমের প্রতিটা কোনায় কোনায় রয়েছে তের হাতের ছোঁয়া। জাঙ্কুকের নজর কাড়ে ড্রয়িং রুমের সোফায় বসে থাকা মানুষগুলোর দিকে। 2 দিকে সিঙ্গেল সোফায় বসে আছে তের বাবা জেহো, আর সামনাসামনিতে বসে আছে মিনহু। বৃহত্ত সোফায় তার মা বাবা। কথা হচ্ছে তাদের মধ্যে সুলভ ভাবে। জাঙ্কুক চল শক্ত করে, তার কপালের শিরা দপদপ করে উঠছে, কিন্তু নিজেকে অনেক সুন্দরভাবে সংযত করছে জাঙ্কুক। তাদের দিকে এগিয়ে গুরুগম্ভীর কণ্ঠে সালাম জানায় জাঙ্কুক। শান্ত পরিবেশে হঠাৎ এমন ভারী আওয়াজের সালাম পেয়ে সবাই হকচকিত হয়। সবার দৃষ্টি গিয়ে আটকালো জাঙ্কুকের দিকে। এইদিকে জেহব কিছুটা না অনেকটাই অবাক হলো তার বসের ছেলেকে দেখে। জাঙ্কুক খুব কম অফিসে গেলেও তাকে চেনে সবাই। ছোট স্যার নামে পরিচিত। বেশ কিছু নামি দামি ডিল জাঙ্কুক ফাইল করেছে। ছোট স্যারকে দেখে স্বভাববশতই জেহব দাঁড়িয়ে পড়লেন। অতি বিস্মিত কণ্ঠে বললেন, স্যার আপনি? জাঙ্কুক মোটেও অপ্রস্তুত হয়নি। জাঙ্কুক হাসার চেষ্টা করে জেহবের দিকে হাত বাড়িয়ে বলে, স্যার নয়, এই মুহূর্তে আমি সাধারণ একটা ছেলে। এই সাধারণ ছেলে খুব দ্রুত আপনার কাছে অসাধারণ হতে চায়। বসেন, কথা বলি। অবশ্যই। জাঙ্কুক তাকালো না কারো দিকে, বড় সোফায় বসে। মিনহু চোখ শান্ত করে সবটা দেখছে। তার মনটা হঠাৎ আনচান করে উঠছে। জাঙ্কুককে তার কম্পিটিটর মনে হচ্ছে। জাঙ্কুক নিজের গম্ভীর চোখ মেলে তাকালো জেহবের দিকে। অতঃপর ফোন করে কাউকে মুহূর্তেই সেটা এগিয়ে দেয় জেহবের দিকে। ওপাশ থেকে সালামের কণ্ঠ শুনে বুঝে ফেলে মানুষটিকে জাঙ্কুকের বাবা। জাঙ্কুকের বাবা সৌজন্যতার জন্য বলে, আসসালামু আলাইকুম জেহব, আশা করি ভালো আছো। আমার ছেলে এই মুহূর্তে তোমাদের সামনে বসে আছে। ও তোমার কাছ থেকে কিছু চাইবে, তোমার অতি অমূল্য কিছু চেয়ে বসবে সে। আমি চাই তুমি ভেবে সিদ্ধান্ত মঞ্জুর দাও। আমরা এই বিষয়ে অবশ্যই আলাপ আলোচনা করব, তুমি নিশ্চিন্ত থাকো। কথাটা বলে চুপ হয়ে যায় জাঙ্কুকের বাবা। জেহবের কাছে সবটা কেমন অগোছালো লাগছে। ওপাশ থেকে জাঙ্কুকের বাবা আবারও বলে, জেহব, আমার পরিবার কি খারাপ? না না স্যার, এটা কেন বলছেন? স্যার না, ভাই সাহেব হব তোমার। জেহব, ছেলে আমার কেমন তুমি জানো, তাই সেই দিকে না যাই। তুমি বরং জাঙ্কুকের সাথেই কথা বলো, আমি তোমার সাথে পরে আলাপ করব। জি আচ্ছা। কল কেটে যায়। জেহব জাঙ্কুককে ফোন ফিরিয়ে দেয়। জাঙ্কুক এবার নড়ে চড়ে বসলো। আমি আপনার জামাই হলে কি খুব অসুবিধা হবে আঙ্কেল? আমি আপনার জামাই হতে চাই, আর আপনার মেয়ের হাজবেন্ড। আপনার মেয়েকে আমি ভালোবাসি, অতিরিক্ত চাই তাকে। তাকে না পেলে দিঘারা পথিক হয়ে যাবো আঙ্কেল। আই ওয়ান্না ম্যারি ইওর ডটার। এইদিকে মিনহু হাত মুঠো করে বসে রয়, অপেক্ষা করে জেহবের উত্তরে। সেই প্রথম দেখাতেই তাকে ভালো লেগেছে। আসলে জাঙ্কুক বাবা এভাবে হঠাৎ, মানে কি বলবো বুঝতে পারছি না। এই যে মিনহু ছেলেটা আজকে তের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। আমি কারোর জন্য কিছু শুনতে চাই না আঙ্কেল। আপনার উত্তর আমার কাছে ম্যাটার করে। চাইলে আজ এই মুহূর্তে আমি তাকে বিয়ে করব, শুধু আপনি মঞ্জুরি দেন। মিস্টার জেহব, কি হচ্ছে সব? আপনার মেয়ের যদি আগে থেকে কাউকে পছন্দ ছিল, তাহলে এভাবে আমাদেরকে ডেকে অপমান না করলেই পারতেন। এভাবে বলবেন না পা, আমি এসব বিষয়ে কিছুই জানতাম না। এভাবে হুট করে এমন কিছু আমারই আশা ছিল না। ব্যাস আর না। চলো মিনহু, এক মুহূর্ত আমরা এখানে থাকবো না। তোমার জন্য 1000 গুণ ভালো মেয়ে পাবো। ওঠো, চলে যাবো বাবা। কিন্তু একবার তের মুখ থেকে শুনতে চাই যে ও কাকে চায়, আদৌ জাঙ্কুককে সে চায় কিনা। এইদিকে তে বলেছে নির্বোধ, সে জানে না ড্রয়িং রুমে কি চলছে। মিসেস আয়ু তেকে নিয়ে নিচে নেমে আসে। তে, তুমি কি জাঙ্কুককে চাও? মিনহুর করা এমন প্রশ্নের উত্তর দিতে পারল না তে। জাঙ্কুক এক প্রকার তেরে আসে। তের হাত থেকে মিনহুর হাত ছাড়িয়ে নিজের দানবীয় হাতের মুঠোয় এক ঘুষি দেয় মিনহুর নাক বরাবর। মুহূর্তেই ড্রয়িং রুম কেঁপে ওঠে। তের 2 হাত মুখে চেপে ধরে, চোখ বড় বড় করে ড্রয়িং রুমের কোণায় সিঁড়িতে দাঁড়ায়। এইদিকে থেমে নেই জাঙ্কুক, একের পর এক আঘাত করে যাচ্ছে মিনহুকে। এইদিকে মিনহু ডিফেন্স করছে, কিন্তু উন্মাদ জাঙ্কুকের কাছে যেন পেরে উঠছে না আজ। হাউ ডেয়ার ইউ টু টাচ হার ব্লাডি বাস্টার্ড, আই লাভ হার।
ভালোবাসি আমি ওকে, বুঝেছিস? ভালোবাসি। জাঙ্কুকের চিৎকারে বাইরে থাকা সুবিন ভিতরে প্রবেশ করতে তার মাথায় হাত। ভাইকে সামলাতে এগিয়ে যায়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। এটা তোমার অসুস্থ ভালোবাসা জাঙ্কুক। তোমার মতো একটা ছেলেকে কেউ ভালোবাসতে পারে না। এরকম রাগে মাতোয়ারা একটা ছেলে এর মতো সফট হার্টেড গার্লকে ডিজার্ভ করে না। শি ডিজার্ভ মোর বেটার দ্যান ইউ। অ্যাটলিস্ট যে তার বাড়িতে এসে এরকম তামাশা করবে না। জাঙ্কুকের যেন কোনো কিছু মাথায় ঢুকছে না। তার চোখের সামনে ভেসে উঠছে একটাই জিনিস। জাঙ্কুকের আশেপাশে কিছু খোঁজে, অবশেষে একটা ফুলদানি হাতে তুলে নেয়। যেই না সেটা মিনহুকে আঘাত করতে যাবে, অমনি জেহব বাঁচাতে এগিয়ে আসে। মুহূর্তে ঘটনার মোড় ঘুরে দাঁড়ায় অন্যরূপে। ফুলদানির শক্ত আঘাত জেহবের মাথা লাগার আগে তে গর্জন বিদায় চিৎকার। ব্যাস, সবকিছু যেন চোখের পলকে শান্ত। জাঙ্কুকের হুঁশ ফিরে আসে। হাত থেকে পড়ে যায় সেই অনাকাঙ্ক্ষিত কাচের জিনিসটি। তে কেঁদে ওঠে। আব্বু, আব্বু তোমার কিছু হয়নি তো? দেখি আমার দিকে তাকাও, কিছু হয়নি তো তোমার? আব্বু, আমি ঠিক আছি। আমি বলেছিলাম চলো এখান থেকে, আমার কথা শুনলে না তো? এই পাগল ছেলেটা যে তোমার কি অবস্থা করেছে দেখেছো? কালকেই উন্মাদ ছেলেকে জেলে ভরবি। মা, একদম চুপ, আর কোনো কথা বলবি না। এই মেয়ের বাবা তোর সাথে বিয়ে দিতে রাজি থাকলেও আমি দেবো না। কোথাকার কোন পাগল ছেলে ভালোবাসি বলে দাবি নিয়ে এসেছে। তামাশা, এমন বাড়ির মেয়ের সাথে কে বিয়ে দেবে? কখনোই না। দরকার পড়লে তোকে আজীবন চিরকুমার রাখবো। তে তে আমি আমি চলে যান প্লিজ, প্লিজ একবার আমার কথা শোনো। সবকিছু ইচ্ছা করে করেছেন তাই না? না না তে, আমার আব্বু আজকে সবচেয়ে বড় অসম্মান হয়েছে আপনার জন্য, শুধু আপনার জন্য। কিসের এত রাগ আপনার? কিসের এত ক্রোধ? যে ক্রোধের বসে আপনি কাউকে মানুষ বলে মানুষ মনে করেন না? আবার আসেন ভালোবাসার দাবি নিয়ে। আজকের অসম্মান পারবেন মিটিয়ে দিতে? পারবেন আমার চরিত্রে আঙুল তুলে ধরা সেই কাঙ্ক্ষিত মুহূর্ত বিলীন করে দিতে? পারবেন না, কিছুই করতে পারবেন না। আপনি শুধু পারবেন আঘাত করতে, যেমনটা আজ আমায় করেছেন। শারীরিক আঘাতের চিকিৎসা আছে, কিন্তু হৃদয়ের আঘাতে ভালোবাসি, তোমায় ভালোবাসি। একটা সুযোগ দাও, দয়া করে একটা সুযোগ দাও তে। আমি সব ঠিক করে যাব, বিশ্বাস করো। রাগ করো না কখনো, কসম করে বলছি। নিজেকে একদম পাল্টে ফেলবো। আমায় ফিরিয়ে দিও না তে, মরে যাবো। আমায় বিয়ে করবে তে, বিয়ে করবে আমাকে। আমাকে তোমার করে নাও। আর কত ছোট করবেন? উঠুন, উঠে দাঁড়ান জাঙ্কু। আর এক সেকেন্ডও আমি আপনাকে দেখতে চাই না। চলে যান, এক্ষুনি চলে যান। আমি আর আপনাকে দেখতে চাই না, চলে যান। ভালোবাসি আমাকে, আমার চরিত্রকে, আমার আব্বুকে অসম্মান করা কোনো মানুষকে আমি দেখতে চাই না। চলে যান। চলো ভাই, আমরা পরে আলোচনা করব। চলো প্লিজ। সুবিন, ওকে বল না আমাকে বিয়ে করতে। করবে ভাই, তোমাকেই করবে। জাঙ্কুককে টেনে নিয়ে বেরিয়ে গেল সুবিন। জাঙ্কুক পলকহীন তাকিয়ে রইল দরজার দিকে। তে জাঙ্কুকের দিকে চেয়ে ধরাম করে দরজা বন্ধ করে দিল। জাঙ্কুকের বুকের বাঁ পাশে চেপে ধরলো। ব্যথা হচ্ছে সেটা, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। জন্য সবটাই শুনেছে সুবিনের কাছ থেকে। রুমে আগে গোসল করে ফ্রেশ হয়ে নে, দেন উই উইল টক। জাঙ্কুক ঘুরে তাকায়, ভারী নিঃশ্বাস ফেলে সোজা জুনোর বুকের কাছে গিয়ে গেঞ্জি আঁকড়ে ধরে। হিসিয়ে বলে, ও আমাকে নিজের চোখের সামনে দেখতে চায় না। শি হেটস মি। আমার মাথা ছিঁড়ে যাচ্ছে, আর তুই পড়েছিস গোসল নিয়ে। ওষুধ দে আমায়, যে কোনো ওষুধ। মাথা ঠান্ডা রাখার যে কোনো ওষুধ দে আমার। পৃথিবীর কোনো ওষুধই তোকে ঠিক করতে পারবে না জাঙ্কুক, যতক্ষণ না রোগী নিজে ঠিক হতে চায়। আসলে তুই কখনো স্বাভাবিক এবং শান্ত মস্তিষ্কের মানুষ হতে চাসনি। তুই তোর এই হট টেম্পারেচার নিয়ে অনেক আরামে ছিলি। তোর জায়গায় অন্য কেউ থাকলে তোকে চাপড়ে লাল করে দিত। একটা মেয়ের জন্য তার সম্মান কতটা গুরুত্বপূর্ণ সেটা তুই জানিস? মেয়েটার বাড়িতে গিয়ে তামাশা করে এসেছিস, এখন ভালো হওয়ার ওষুধ চাস। পাগল ভেবেছিস আমাকে? ওকে কতটা ভালোবেসে ফেলেছি বুঝতে পারিনি। কি করলাম আমি এটা? কেন করলাম? দেখি তোকে বলেছে তে তোকে হেট করে? এত বড় কাণ্ড ঘটিয়ে দেওয়ার পরও সে কি তোকে একটা কটু কথা শুনিয়েছে? তে যা বলেছে তার শুধুই সে সময়ের পাল্টা প্রতিক্রিয়া। কিন্তু ভেবে দেখ তো, তোকে সে একটা অসম্মানজনক কিংবা ঘৃণামূলক কথা বলেছে? বলেছে যে জাঙ্কুক আমি আপনাকে ঘৃণা করি? জাঙ্কুক সাথে সাথে মাথা ঝাঁকায়। যাকে আমরা ভালোবাসি তাকে আমরা কখনো ঘৃণা করতে পারি না জাঙ্কুক। ঘৃণা তো তাকে করা যায় যার জন্য মনের মধ্যে কোনো অনুভূতি থাকে না। তুই লাভস ইউ, তাই তো এত কিছুর পরও মেয়েটা তোকে কটু কথা বলতে পারলো না। কিন্তু তার ভালোবাসাকে তুই দাবিয়ে ফেলেছিস নিজের আচরণের মাধ্যমে। এইবার যে তোকে সেই ভালোবাসা পেতে প্রচুর তেল খরচ করতে হবে, ধৈর্য দেখাতে হবে, সহ্য ক্ষমতা দৃঢ় করতে হবে। সব করবো। ইয়া, দ্যাটস মাই বয়। এখন আপাতত ফ্রেশ হ। জাঙ্কুক কথা না বলে রুমে প্রবেশ করে সোজা যায় ওয়াশরুমে। নতুন সকালের সূচনা হয়। আজ পরিবেশ কিছুটা মেঘলা, হাওয়া চলছে তীব্র, তবে বৃষ্টির দেখা মেলেনি এখনো। ইতিমধ্যে সবাই জেনে যায় কাল রাতের ঘটনা ঘটে যাওয়া সম্পর্কে। জাঙ্কুকের পরিবার ছেলের কীর্তি শুনে অতি চিন্তিত। তাদেরও মেয়ে আছে, তারা বোঝে একটা মেয়ের বাড়ির এমন তামাশা পরিণত কেমন হবে। আমাদের একবার তেয়াপ্পিদের বাড়ি যাওয়া দরকার। তোমার ছেলের হয়ে সাফাই গাইতে না, মেয়েটার পাশে দাঁড়াতে। রেডি হয়ে নাও, আমরা যাচ্ছি তেয়াপ্পিদের বাড়ি। জিন আর উইন্টার বসে আছে তাদের ড্রয়িং রুমে। যেহেতু কিছুটা গম্ভীর আজ। জিন খানিকটা অস্বস্তির মাঝে, কোথা থেকে কি শুরু করবে বুঝতে পারছেন না তিনি। ভাই সাহেব, আমাদের এখানে দেখে এটা একদম ভাববেন না যে আমি আমার ছেলের হয়ে কোনো রকম সাফাই গাইতে এসেছি। ও যা করেছে তার শাস্তি আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম।
তাকে মাফ করার ইচ্ছা আপনাদের হাতে। আমি এসেছি তের সাথে দেখা করতে। মেয়েটাকে কেন জানি দেখার ইচ্ছা জাগলো আজ প্রবল। দমিয়ে রাখতে পারলাম না নিজেকে, তাই চলে এসেছি। আপনাদের যদি আমাদেরকে দেখে খারাপ লাগে আমরা চলে যাচ্ছি। এটা কি বলছেন আপা? আমার কেন খারাপ লাগবে? আসলে সবকিছু এত দ্রুত ঘটে গেল যে কিছুই মাথায় আসছে না। আমার আচরণে আপনি অপ্রস্তুত হয়ে থাকলে দুঃখিত। মেয়েটার জ্বর কাল থেকে, তাই একটু চিন্তায় আছি। তের রুম উপরে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। জিন আর উইন্টার দুজনেই উপরে চলে গেল। শরীর কেমন লাগছে মা? অনেক খারাপ লাগছে কি? আমরা চলে যাব? এখন ভালো লাগছে আন্টি। এই আন্টিকে মাফ করে দাও মা। আমি যদি জানতাম আমার ছেলে এমন কিছু করবে তাহলে এখানে আসতেই দিতাম না। মিষ্টি আপি, আই এম সরি টু। প্লিজ আপনারা এগুলো বলবেন না, আমাকে ছোট করবেন না। এমনি অনেক ছোট হয়ে গিয়েছি। এরকম বলো না মা। তুমি কেন ছোট হবে? তুমি কোনো ভুল করনি। যে করেছে শাস্তির যোগ্য তো সে। তাইয়ান, আমি এখানে আমার ছেলের তরফদারি করতে আসিনি, কিন্তু কিছু কথা অবশ্যই তোমাকে জানাতে চাই। কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, যাতে তুমি জাঙ্কুককে আবারও ভালো করে বুঝতে পারো। জানি এখন তুমি জাঙ্কুকের নাম শুনতে চাও না, আর এটাই স্বাভাবিক। চোখ তুলে একবার জাঙ্কুকের মায়ের দিকে তাকিয়ে আবারও নতজুত হয়ে বসে। জাঙ্কুকের রাগ, তার ক্রুদ্ধ আচরণ আমি তার ছোটবেলা থেকেই দেখছি। আমার এখনো মনে আছে, ওর ফেভারিট একটা বল বাইট করে ছিঁড়ে ফেলেছিল আমাদের পোষা কুকুর। কুকুরটি যে জাঙ্কুকের প্রিয় ছিল না তা কিন্তু নয়, কিন্তু তার থেকে বেশি প্রিয় ছিল সেই বলটি। যখন সে দেখে তার বল উঠানো ছিঁড়ে টুকরো টুকরো করে পড়ে আছে, তখনই সে জাঙ্কুকের মধ্যে তৈরি হয় রাগের আভা। সেদিন আমি আমার ছেলেকে প্রকৃতভাবে উন্মাদ হয়ে রেগে থাকতে দেখেছি। তখন তার বয়স কত হবে? এই ধরো 7 কি 8। রাগের চোটে আক্রোশ নিয়ে আমাদের পোষা কুকুরটিকে বড় একটি ইট দিয়ে আঘাত করে। কুকুরটি সেখানেই মারা যায়। কুকুরটি মারা যাওয়ার পর হুঁশ ফিরে আসে তার। সে কোনো একটা বড় ভুল করেছে সেটা বুঝতে পারে, কান্না করে প্রচুর। এভাবেই আমার ছেলেটা বড় হতে থাকে। এত রাগ, এত ক্রমশ সে বংশগতভাবে পেয়েছে। জাঙ্কুকের দাদি মানে আমার শাশুড়ি মা ছিলেন ঠিক জাঙ্কুকের মতো। তে তাকিয়ে আছে জিনের দিকে। তার অতি কৌতূহল জন্মাচ্ছে। মনের গোপনে যাকে জায়গা দিয়েছে তার এমন অজানা অধ্যায় শুনে তে যেন হতবাক। তার জানতে ইচ্ছে করছে এমন কি হয়েছিল যার জন্য জাঙ্কুক আবারও একই রকম হয়ে যায়। জিনের গলা কাঁপছে, তিনি বলতে চেয়েও কিছু বলতে পারছে না। মায়ের এমন অবস্থা দেখে উইন্টার নিজে থেকে বলা শুরু করে। দাদাভাই যখন কলেজের ফার্স্ট ইয়ারে, তখন আমাদের কাজিন ব্রাদারের সাথে মিলে একটা ছোট বিজনেস সেটআপ শুরু করে। দাদাভাই অনেক আশা নিয়ে এই বিজনেস শুরু করেছিল। আমাদের সেই কাজিন ছিল ভাইয়ের অতি ভরসা এবং বিশ্বাসের মানুষ। ছোটবেলা থেকেই তাদের সম্পর্ক ছিল অনেক ভালো, বন্ধুত্বপূর্ণ এবং সমঝোতাপূর্ণ। যখন বিজনেসটা শুরু হয় তখন দাদাভাই সেই কাজিনের থেকে বেশি টাকা ইনভেস্ট করেছিল। দাদাভাইয়ের বিশ্বাস ছিল যে আমাদের সেই কাজিন ব্রাদার তাকে ধোঁকা দিবে না। সুগা ভাইয়ের পর দাদাভাইয়ের সবথেকে বিশ্বস্ত জায়গা ছিল আমাদের সেই কাজিন, কিন্তু দাদাভাই সেই বিশ্বাস যেন ভেঙে চুরমার হয়ে গেল। বিজনেস যখন বেশ ভালো জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, ঠিক সেই সময় আমাদের সেই কাজিন দাদাভাইকে ধোঁকা দিয়ে সমস্ত শেয়ার বিক্রি করে টাকা হাতিয়ে নেয় এবং সমস্ত দোষের ভুক্তভোগী হতে হয় জাঙ্কুক ভাইকে। ব্যাংক থেকে নেওয়া লোন ভাইয়ার গলায় সাপ হয়ে দাঁড়ায়। সেই সময় যেন জাঙ্কুক ভাই দিশে এমন ধোঁকা পেয়ে দাদাভাই পুরো ভেঙে পড়ে। সেদিন রাতে রাগ এবং দুঃখের চোটে নিজের পুরো রুম তছনছ করে। সেদিনের পর থেকে দাদা ভাইয়ের চিকিৎসা কন্টিনিউ করা ছিল। শুধু মায়ের বলাতেই জুনো ভাইয়ের কাছে যেত। হয়তো কাউকে অতি বিশ্বাস করার রাগ নিজের উপর ফেলে। তার চোখে মুখে ফুটে ওঠে এক বিস্ময় একটা ভাব। জাঙ্কুকের এমন অতীতের কথা শুনে খারাপ লাগা কাজ করে তের মাঝে, কিন্তু আমার ছেলের মাঝে আমরা আবার পরিবর্তন দেখতে পেয়েছি। এত বদমেজাজি রাগী ছেলে কোনো একটা মেয়ের হাতে বিনা কারণে থাপ্পড় খেয়ে তাকে এমনি যেতে দেওয়া আমার কাছে অনেকটা অবাক থাকে। তোমার করা সমস্ত অপমান চুপচাপ ঢোক গেলেন। আসলে জানো তো মা, আমরা যাকে ভালোবাসি তার জন্য আমরা আমাদের সবকিছু পরিবর্তন করতে পারি। আমি একদম বলবো না কাল যা হয়েছে তা ঠিক, এর বিচার আমি তোমার উপর ছাড়লাম। আমার ছেলের শাস্তি তোমার হাতে দিলাম। শুধু এইটাই বলবো, আমার ছেলেকে ভুল বোঝো না। তোমার সাথে আমার প্রথম দেখা এরকম একটা পরিস্থিতি নিয়ে কখনো কথা হবে ভাবিনি। তাও তোমার জন্য এই আন্টির দিক থেকে ছোট্ট একটা উপহার তোমার জন্য। আন্টি, এগুলোর কোনো প্রয়োজন ছিল না, এটা আমি নিতে পারবো না আন্টি। তুমি যদি এটা না নাও তাহলে আমি ভাববো আমার উপর তুমি রেগে আছো। এমা, এরকম বলবেন না আন্টি, তাহলে এটা রাখো। আজ উঠি, দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। বিদ্যুৎ চমকানোর কটু শব্দে তের চেতনা ফিরে ধপ করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। কেমন যেন মনটা আনচান করছে। লম্বা চুল হাত খোপা করে বেরিয়ে আসে রুম থেকে। ঘড়িতে প্রায় 7টা বাজতে চলল। শরীর কেমন লাগছে মা? সোফায় বসে থাকা বাবার কণ্ঠে কিছুটা কেঁপে উঠলো তে। অতঃপর ধীর পায়ে গিয়ে বসলো বাবার পাশে। ঠিক আছে আব্বু, আমায় মাফ করে দাও আব্বু। আমি তোমার যোগ্য সন্তান হয়ে উঠতে পারিনি, তোমাকে অপমানিত হতে হলো আমার জন্য, শুধুমাত্র আমার জন্য। আমার সন্তান আমার গৌরব, আমার অসম্মানের কারণ না। কাল যা কিছু হয়েছে সেখানে তোমার কোনো দোষ নেই আমার মা। কিন্তু আমি সত্যি জানতাম না এমন কিছু হয়ে যাবে। উনি কেন লাভবো, কেন সব জটিল করে দিল? কিচ্ছু জটিল হয়নি, আমারও ভুল হয়েছে। কালকে যে মিন্নু বাসায় আসবে তোমাকে আগে জানানো উচিত ছিল। এটাও তো আমার ভুল, তাই না? জাঙ্কুককে আমি ছোটবেলা থেকেই চিনি, বদমেজাজি রুক্ষ স্বভাবের ছেলেটা।
কিন্তু কাল আমি ওর এমন একটা দিক দেখেছি যেটা আমি কখনো দেখিনি। আমি একজন পুরুষ, অন্য পুরুষের ভাবনা চিন্তা আমি কিছুটা হলেও বুঝে নিতে পারবো। জানোতে, প্রথম যখন আমি কাল তাকে আমাদের বাড়িতে দেখি তখন আমি ভীষণ অবাক হয়েছিলাম, কিন্তু পরে যখন শীতল কণ্ঠে তোমাকে বিয়ে করার প্রস্তাব আমার কাছে জানালো তখন যেন আমি আসমান থেকে পড়ি। তার প্রস্তাব একটাই, সে তোমাকে বিয়ে করতে চায়। মেয়ের বাবার কাছে সোজাসুজি এরকম প্রস্তাব দেওয়ার জোর অনেক কম ছেলের কাছেই থাকে। অত ভালোবাসা আমি বুঝি না, কিন্তু এতটুকু বুঝেছি ওই ছেলে আমার মেয়েকে ভালো রাখতে পারবে। একটা বাবা তার মেয়ের জন্য আর কি চায়। আর বসে থাকতে পারলো না, সোফা ছেড়ে উঠে গেল। রাত তখন প্রায় 12টা। তীব্র থেকে তীব্রতার বিদ্যুতের আওয়াজ চমকে উঠে ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখলো তার মা আরাম করে ঘুমাচ্ছে। কাপা কাপা হাতে বেলকুনির পর্দা সরিয়ে দাঁড়ালো। রাস্তা পেরিয়ে সোজা গিয়ে দাঁড়ালো জাঙ্কুকের মুখোমুখি। হাঁপাতে লাগলো প্রবল বেগে। অতঃপর ক্রোধ নজরে তাকালো জাঙ্কুকের দিকে। এদিকে জাঙ্কুক যেন নির্বিকার, আঁখি জোড়া টকটকে লাল, হাত পা শিথিলে গেছে এতক্ষণে বৃষ্টিতে ভেজার কারণে। কি চান? এরকম করে কি প্রমাণ করতে চান? কেন আমার অপরাধ বোধে ভোগাতে বাধ্য করেছেন? কেন করছেন এরকম জাঙ্কুক? আমার উপর রেগে আছো তে? অভিমান করে আছো? ইয়ার্কি মারছেন? মজা করছেন তাই না? সারাটা দিন এখানে দাঁড়িয়ে থেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে আমি রেগে আছি কিনা। সবকিছু আপনার মন মতো হবে। আপনি যা চান সেটাই হবে। তোমার মনের মতো সব হবে। তুমি যা চাও তাই হবে। শুধু আমায় মাফ করে দাও। কালকের ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনার জন্য আমি সরি। এই সরি বলে সবকিছু ঠিক হবে না। আমার বাবাকে আঘাত করার চেষ্টা করেছিলেন আপনি, সেটা ভুলতে পারবো না। ওটা একটা হিট অফ দ্য মোমেন্ট ছিল তে। বিশ্বাস করো, আমি আঙ্কেলকে কোনো রকমের আঘাত করতে চাইনি। মাথা ঠিক ছিল না আমার। কি করতে কি করে বসেছি আমি ঠিক জানি না। মাথা তো আপনার কখনোই ঠিক থাকে না জাঙ্কুক। আপনার কাছে সবথেকে প্রিয় আপনার রাগ। সজোরে আকাশের বুক চমকে উঠলো বিদ্যুৎ। হয়তো কোথাও বাজ পড়ছে। টলে উঠলো, ভয় পায়। জাঙ্কুক দ্রুততার সঙ্গে তেকে টেনে ধরলো নিজের সাথে। ভয়ের চোটে আঁকড়ে ধরলো জাঙ্কুকের স্যাঁতস্যাঁতে দুই বাহু। চোখে চোখ আটকালো দুইজনের। শরীরের উত্তাপে পড়লো দুইটি হৃদয়। ঠান্ডার কারণে ঠোঁট তীর করে কাঁপছে। জাঙ্কুক ভারী কি নিঃশ্বাস ফেলে সেদিকেই তাকিয়ে রয়। ঘন কণ্ঠে বলে, তোমার শরীরের স্পর্শ করার প্রতিটা মানুষকে আমাকে মিটিয়ে দিতে ইচ্ছা করে তে। তাই আমি পাইনি কাল যখন মিনহু তোমার হাত ধরে বসে। হারিয়ে ফেলি সব নিজের মস্তিষ্কের ক্ষমতা। আমায় আবার বদনাম করতে চান তাই না? কাল 4 দেয়ালের মধ্যে আর আজ বাইরে। আমি বদনাম করবো তোমায়? হ্যাঁ আপনি। কালকে বাড়িতে তামাশা করে আমার বাবাকে অসম্মান করে আজকে আবার এসেছেন আমাকে বদনাম করতে। সারাটাক্ষণ আমার বাড়ির বাইরে এভাবে দাঁড়িয়ে থেকে নিজেকে মহাপ্রেমিক পুরুষ বলে দাবি করতে এসেছেন তাই না? এই মুহূর্তে যদি আমার ভেতরে জ্বলা আগুন তুমি দেখতে তাহলে তুমি এই কথাগুলো বলতে নাতে নিজেকে মিটিয়ে দেব, কিন্তু কখনো তোমার সম্মানে আঙুল তুলতে দেব না কাউকে। বাড়ি যাওতে আপনি যান, চলে যান। অনেক প্রেমিক ভাব দেখিয়েছেন, এবার যান আপনি। চলে যাব, তুমি যাও। ভরত কি নিঃশ্বাস ত্যাগ করে তে ছুটে চলে যায়। সুগা ভাই প্লিজ ওকে নিয়ে যান এসে। প্রায় 5 ঘন্টা বেশিতে ভিজেছো, ওকে নিয়ে যান ভাই, নিয়ে যান এসে। প্রায় আধা ঘন্টা পর গাড়ি নিয়ে হাজির হলো সুগা। গাড়ি থেকে নেমে সোজা জাঙ্কুককে আগলে ধরে। কেন জানি তার মনে হচ্ছিল জাঙ্কুকের অবস্থা নাজেহাল। জাঙ্কুক সুগাকে দেখে বিড়বিড় করে বলে, আমি জ্ঞান হারাবো এক্ষুনি। ওকে বল আমায় মাফ করতে, আমাকে বিয়ে করতে। ব্যাস কথা শেষ। আর দ্য অ্যাংরি ইয়াং ম্যান ইজ অজ্ঞান।